আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা কম্প্রিহেন্সিভ লাইসেন্সিং ও পোস্ট বেসিক পরীক্ষার প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ সেশন কমপ্লিট করব এবং যেখানে আমরা বিস্তারিত পড়াশোনা করব এবং যেখান থেকে হচ্ছে পরীক্ষায় কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসবে। কেমন? ওকে, সো সবাই কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং কারা কারা লাইসেন্স পরীক্ষা বা পোস্ট বেসিক পরীক্ষা দিবেন সবাই একটু কমেন্টে জানান, এবং কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকদিন পরে আপনাদের সাথে আসলাম এবং আজকে আমরা এক একটা প্রশ্ন আমরা এমন ভাবে সলভ করব। এই হ্যাঁ, আজকে আমরা প্রত্যেকটা প্রশ্ন আমরা সলভ করব যেখান থেকে আপনারা গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো জানবেন এবং পাশাপাশি নট অনলি কোয়েশ্চেন, আমরা কোয়েশ্চেনের রিলেটেড এবং এর অ্যাসোসিয়েটেড অনেকগুলো ইনফরমেশন জানবো এবং যার মাধ্যমে আপনার প্রস্তুতিটা অনেক ভালো হবে। সো যারা যারা জয়েন করেছেন আমাদের সাথে সবাই ক্লাসটি একটু শেয়ার করে দেন এবং আপনার পরিচিত যে সকল বন্ধুরা পরীক্ষা দিবে পোস্ট বেসিক বা কম্প্রিহেন্সিভ লাইসেন্সিং যেটা সেপ্টেম্বরে হবে, তো সবাইকে আজকের ক্লাসে একটু মেনশন করে দেন এবং কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। ওকে, আচ্ছা, অনেকেই দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এখন আমরা চলে যাব আমাদের আজকের যে প্রথম যে প্রশ্ন সলভ, এবং আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সলভ করবো। কেমন? এবং এটার পাশাপাশি হচ্ছে কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, এই ধরনের আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করবো ইনশাআল্লাহ, যেখান থেকে আপনার পরীক্ষায় আশা করি অনেকগুলো প্রশ্ন কমন চলে আসবে। কেমন? ওকে, আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি আজকের ক্লাসটি আপনাদের জন্য অনেক বেশি উপকৃত হবেন আপনারা, এবং আজকের ক্লাসের মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। কেমন? ওকে, সবাই একটু কমেন্টে জানান আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ওকে, আমরা একটি প্রশ্ন আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে মেমব্রেন প্রোটিন অ্যাক্ট অ্যাজ একটা মেমব্রেন প্রোটিন কি? মেমব্রেন প্রোটিন হচ্ছে একটা সেল মেমব্রেন, একটা সেল মেমব্রেন যে প্রোটিনের সমন্বয়ে গঠিত হয়, প্রোটিন বা ফসফোলিপিড। তো এই মেমব্রেন প্রোটিনটা কি কি কাজ করে, মূলত এটার ফাংশনটা কি? কেমন? ওকে, তো এইটা হচ্ছে আমরা এটাই আজকে যে প্রথম প্রশ্ন, আপনারা একটু সবাই কমেন্টে, আচ্ছা তারা একটু শেয়ার করে দেন সবাই। আমরা একটু মূল প্রশ্নে যাওয়ার আগে আমরা আজকে ক্লাসটা একটু সবাই শেয়ার করে দেন। ওকে, তো হচ্ছে যে মেমব্রেন প্রোটিন অ্যাক্ট অ্যাজ আসলে কি কি কাজ করে মেমব্রেন প্রোটিন বা সেল মেমব্রেন, এবং এটার আরেকটা নাম যদি পরীক্ষায় আসে যে সেল মেমব্রেন, এর সেল মেমব্রেনের যে সেল মেমব্রেন কি বলা হয়, দেখেন নিচে লেখা আছে যে সেল মেমব্রেন অলসো কল্ড দ্য প্লাজমা মেমব্রেন। ওকে, তো কি আছে ফাংশন? এ স্ট্রাকচারাল এলিমেন্ট, এটা কি শুধু একটি স্ট্রাকচারাল এলিমেন্ট নাকি একটা? এরপর কি আছে দেখেন, ট্রান্সপোর্ট মডিউল। তারপর কি আছে দেখেন, তারপর আছে যে নর্মাল মেটাবলিক ফুয়েল অ্যান্ড এনজাইম, এ প্যাসেজ অফ অক্সিজেন। এটার ফাংশন কি কি? তো তার আগে আমরা যদি একটু একটা সেল মেমব্রেন দেখেন, আপনারা শুধু একটু ভিজুয়ালি পড়ার চেষ্টা করবেন, যাই পড়বেন মেডিকেল সায়েন্স একটু যদি ভিজুয়ালি পড়তে পারেন তাহলে এটা আপনার ব্রেইনে বেশি দিন আহ, থাকবে এবং আপনি বেশি উপকৃত হবেন। তো দেখেন, এই যে সেল মেমব্রেন এটা মূলত মেইনলি কি ফসফোলিপিড অ্যান্ড প্রোটিনের সমন্বয়ে গঠিত হয়। কেমন? ওকে, তো এর মধ্যে এখানে দেখেন যে সামনে কি কি আছে, যে প্রোটিন আছে, কার্বোহাইড্রেট, তারপর কি আছে কার্বোহাইড্রেট চেইন আছে, তারপর প্রোটিন চ্যানেল আছে, লিপিড বাইলেয়ার আছে। ওকে, তো এর মধ্যে একটা আছে আউটসাইড অফ সেল এবং আরেকটা আছে যে ইনসাইড অফ সেল। আউটসাইড অফ সেলে কি কি আছে দেখেন, প্রোটিন এবং কার্বোহাইড্রেট চেইন। ওকে, আর যেটা ইনসাইড সেলের মধ্যে আছে কি আমাদের প্রোটিন চ্যানেল প্লাস হচ্ছে আমাদের যে লিপিড বাইলেয়ার। ওকে, তারপরে এই যে এইটা হচ্ছে আরেকটা আমাদের যে এখানে এখানে আপনারা একটা ট্রান্সপোর্ট সিস্টেম দেখতে পাচ্ছেন, যেটা একটা এনজাইম হিসেবে কাজ করে, রিসেপ্টর, অ্যাঙ্কর। অ্যাঙ্কর বোঝেন যে আপনার জাহাজে যে মূলত ধরে রাখে, তাই না?
ওকে, আরেকটা হচ্ছে ট্রান্সপোর্ট। এগুলো হচ্ছে মূলত ফাংশন এটা। ওকে, তো এটা হচ্ছে মূলত যে একটা যে সেল মেমব্রেনের বা মেমব্রেন প্রোটিনের যে কি কাজ। ওকে, আচ্ছা, এর মধ্যে দেখেন তো হচ্ছে কারেক্ট আনসার কি কি আছে যে আমরা এখানে পড়ে আসছি যে বি নাম্বারে মানে ট্রান্সপোর্ট মলিকিউল, যে একটা মেমব্রেন প্রোটিন মূলত ট্রান্সপোর্ট মলিকিউল, এটা ট্রান্সপোর্ট করে। তারপর ডি নাম্বারে হচ্ছে যে এনজাইম, এটা একটা এনজাইম হিসেবে কাজ করে, এবং প্যাসেজ অফ অক্সিজেন, এবং অক্সিজেনের জন্য অক্সিজেন যে ট্রান্সপোর্ট এটাতে কাজ করে। ওকে, তো এছাড়া যদি থাকতো যে রিসেপ্টর, আপনারা কিন্তু দেখেন এখানে আমরা তার যে গুরুত্বপূর্ণ যে ফাংশনগুলো আছে সেল মেমব্রেন প্রোটিনের সবগুলো এখানে আছে। দেখেন নাম্বার ওয়ান ট্রান্সপোর্ট, এটা একটা আছে রিসেপ্টর, তারপর এটা আছে যে একটা আছে এনজাইম, তারপর আছে অ্যাঙ্কর। ওকে, তো এর মধ্যে আমরা কিন্তু অ্যান্সারগুলো ইতিমধ্যে পেয়ে গেছি, এটা ট্রান্সপোর্ট মলিকিউল। এখানে এটা তো যদিও মাল্টিপল চয়েস কোশ্চেন, যদি এটা সিঙ্গেল চয়েস বা বেস্ট চয়েস হিসেবেও আসে, তাহলে কিন্তু আপনি যদি এখান থেকে যেটাই থাকবে আপনি সেটাই শুধুমাত্র একটা কোশ্চেনের আনসার করতে পারবেন। কেমন? ওকে, তো যারা যারা অ্যান্সার করেন না, আপনারা অ্যান্সার জানা থাকলে সবাই একটু অ্যান্সারটা করে দেন, তাহলে আপনাদের মাধ্যমে হচ্ছে বাকি যারা আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে সবাই কিন্তু আজকে ক্লাসটাতে দেখতে পারবে। কেমন? সো সবাই আপনি পারার পরেও একটু সবাই কমেন্টে করে জানিয়ে দেন। আর যারা যারা ক্লাসটা শেয়ার করে নেয় সবাই আজকে ক্লাসটা একটু শেয়ার করে দেন। ওকে, যারা যারা আজকে ক্লাসটা শেয়ার করেন নাই সবাই আজকে ক্লাসটা একটু শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের, সবাই যাতে আজকে ক্লাসে অংশ নিতে পারে। ওকে, আচ্ছা, এরপরে আমরা আরো একটু বিস্তারিত জানবো যে সেল, দেখেন এই যে মোস্ট মেমব্রেন প্রোটিন ফাংশন ইন ট্রান্সপোর্ট অ্যান্ড সিগন্যালিং অর প্রোভাইড দ্য স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক দ্যাট শেপ সেলুলার কম্পোনেন্ট। এই যে মূলত যে মেমব্রেন প্রোটিনটা তারা কি করে যে আমাদের একটা সেলের ভিতরে যা যা থাকে এগুলাকে একটা একটা ফ্রেমওয়ার্ক বানাই রাখে। ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে মেইন ফাংশন। এর মধ্যে কি আছে আবার দেখেন এই যে রিসেপ্টর প্রোটিন আছে, তারপরে এই যে এগুলো যা যা আমরা পড়ালাম যে ইনসাইড সেল এবং আউটসাইড সেলের মধ্যে কি কি থাকে এগুলো সবকিছুই মূলত পড়াইলাম। ওকে, আচ্ছা, ওকে, এখন আমরা চলে যাই আমাদের যে সেকেন্ড যে কোশ্চেনটা আছে। সেকেন্ড কোশ্চেনটা সবাই একটু অ্যান্সার করেন যে জাংশনাল টিস্যু বা সংযোজী কলা, এটাকে বলে সংযোজী কলা বাংলাতে, জাংশনাল টিস্যু অফ হার্ট, আর কোনটা কোনটা হবে সবাই একটু, আমি একটু ঢেকে দিচ্ছি, আপনারা সবাই কমেন্টে জানান, সবাই একটু কমেন্টে জানান। হ্যালো, নমস্কার। ওকে, আপনারা যে 2 নাম্বার যে প্রশ্নটা আছে এই প্রশ্নের অ্যান্সারটা সবাই একটু করেন যে জাংশনাল টিস্যু এর মধ্যে কি আছে? এসএ নোড, সাইনোআর্ট্রিয়াল নোড, করোনারি সাইনাস, এভি নোড অর অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, এন্ড পালমোনারি ট্রাঙ্ক এন্ড পার্কিনজি ফাইবার। এর মধ্যে কোনটা কোনটা কারেক্ট আনসার সবাই আপনারা একটু সবাই কমেন্টে জানিয়ে দেন। দেখেন যে জাংশনাল টিস্যু কি, যে আমাদের জাংশনাল টিস্যু অফ হার্ট, এটা হচ্ছে আমাদের হার্টে এমন কিছু মাসেল আছে বা এমন কিছু সেল আছে যারা হচ্ছে আমাদের যে কন্টিনিউয়াস যে ইলেকট্রিক্যাল ইম্পালস এটা কিন্তু সেলের মধ্যে প্রবাহিত করে। তো এটাকে বলা হয় মূলত জাংশনাল টিস্যু, বা আমাদের যে রিদম, হার্টের যে কন্টিনিউয়াস যে রিদম এটা মূলত এই যে জাংশনাল টিস্যুর মাধ্যমে প্রবাহিত হয়। তো এখন এর মধ্যে আমরা একটা ফিগার যদি আপনাদেরকে দেখাই যে ইলেকট্রিক্যাল সিস্টেম, এই যে জাংশনাল টিস্যুকে এটা আরেকটা নাম হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেম অফ দ্য হার্ট, যে হার্টে কন্টিনিউয়াস যে আমাদের ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হয় এবং এটা যে সেলগুলো তৈরি করে এটাকে বলা হয় জাংশনাল টিস্যু, বা অনেকগুলো সেল মিলে হয় একটা টিস্যু, তাই না? ওকে, দেখেন এখানে কি আছে, আপনারা কে কে জানেন যে
জাংশনাল টিস্যু কি কি দেখা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। সকল বন্ধুদেরকে একটু মেনশন করেন। আচ্ছা দেখেন, এই যে জাংশনাল টিস্যু, এটা তো বলেই ফেললাম যে ইলেকট্রিক্যাল ইম্পালস যে সেলগুলো তৈরি করে এটাকে বলে জাংশনাল টিস্যু, বা বাংলায় বলে সংযোজী কলা। এর মধ্যে সবচেয়ে বেশি যে ইলেকট্রিক্যাল ইম্পালস কিন্তু ক্রিয়েট করে এর মধ্যে হচ্ছে কি সায়ানোয়াট্রিয়াল নোড বা এসএ নোড। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এসএ নোড। ওকে, তো এসএ নোড হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করে। এই জন্য এসএ নোডের আরেকটা নাম হচ্ছে কি আমাদের পেস মেকার। এই জন্য এসএ নোডকে কি বলা হয়? পেস মেকার। সবাই একটু কমেন্টে জানান যে এসএ নোডের আরেকটা নাম হচ্ছে কি পেস মেকার। কি সবাই একটু কমেন্টে জানান। কারণ হচ্ছে সবচেয়ে বেশি ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হয় এই সায়ানোয়াট্রিয়াল নোডে। এই সায়ানোয়াট্রিয়াল নোড যদি কারো হার্টে নষ্ট হয়ে যায় বা ফাংশন না করে, তখন আমরা হচ্ছে আর্টিফিশিয়াল যে পেস মেকার এটা কিন্তু লাগাইতে হয়। ওকে, এরপরে কি আছে দেখেন, এখানে এভি নোড আছে। এরপরে কি আছে? এভি নোড। এভি নোড এখানে যদি মার্ক করা নাই, এখানে দেখেন এখানে একটা এসি নোডের পরে পরবর্তী যে এখানে একটা জাংশন আছে, এখানে সেটা হচ্ছে এভি নোড। মানে এভি নোড মানে হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। ওকে, তারপরে এই যে এসি নোড এবং এভি নোডের মধ্যে যে কানেকশন আছে এটাকে বলে ইন্টারনোডিউলার পাথওয়ে। কি বলে? ইন্ট্রানোডিউলার পাথওয়ে। এটা কি বলে? ইন্টারনোডিউলার পাথওয়ে। তারপর কি আছে দেখেন, এখানে এই যে বান্ডেল অফ হিজ আছে। ওকে, এই এগুলো হচ্ছে সবকিছু এই যে ইন্টারভেন্ট্রিকুলার নোড, তারপর হচ্ছে আমাদের যে বান্ডেল অফ হিস, এগুলো সবকিছু হচ্ছে আমাদের যে জাংশনাল টিস্যু অফ হার্ট। ওকে, মানে এই আমাদের যে টিস্যুগুলো মূলত আমাদের হার্টের ইলেকট্রিক্যাল সিস্টেমের সাথে জড়িত। এর মধ্যে কি আছে দেখেন, এই প্রথমটাই আছে এসএ নোড, এবং সি নাম্বার আছে এভি নোড, এবং এই যে ই নাম্বার হচ্ছে পারকিনস ফাইবার। ওকে, তো আমরা ফিগারের মাধ্যমে আপনাদেরকে দেখাই দিলাম যে আমাদের জাংশনাল টিস্যু অফ হার্ট কি। ওকে, তো আশা করি আপনারা এটা কখনোই বলবেন না, এবং এই জাংশনাল টিস্যু দিয়ে কিন্তু আমাদের পরীক্ষায় বারবার কিন্তু প্রশ্ন আসছে এবং প্রশ্ন
জি, আমাদের একটু প্রবলেমের কারণে আমাদের লাইভ শেষ না। ওকে, তো জাস্ট আমরা একটু, তো এখনই আসবো আমাদের। আচ্ছা, সবাই একটু কমেন্টে জানান যে দেখা যাচ্ছে কিনা। ওকে, সো জাংশনাল টিস্যু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা আপনারা একটু সবাই কমেন্টে জানান যে জাংশনাল টিস্যু নিয়ে আপনাদের কারো কোনো অপিনিয়ন আছে কিনা, বা এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই এবং যে কোনো ধরনের কম্পিটিটিভ মানে নার্সিং কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই জাংশনাল টিস্যু বা সংযোজী কলা নিয়ে প্রশ্ন আসবে, বিকজ এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন কিনা সবাই একটু কমেন্টে জানাই দেন। আশা করি এখন শোনা যাচ্ছে, আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। আচ্ছা, এখন শোনা যাচ্ছে কিনা? ওকে, তো জাংশনাল টিস্যু নিয়ে আপনাদের যে কোনো কোয়েশ্চেন আছে কিনা সেটা একটু সবাই জানান। যে জাংশনাল টিস্যু হচ্ছে আমাদের হার্টের যে ইলেকট্রিক্যাল ইম্পালস সিস্টেম, বা আমাদের হার্টের যে টিস্যুগুলো বা সেলগুলো মূলত ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করে, সেটাকে বলা হয় জাংশনাল টিস্যু। এবং এর মধ্যে সবচেয়ে বেশি যেটা ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করে সেটা হচ্ছে এসি নোট বা সায়োনাইট্রিয়াল নোট। এই জন্য সায়োনাইট্রিয়াল নোটকে কি বলা হয়? পেস মেকার বলা হয়। ওকে, এর জন্য বলা হয় কি? পেস মেকার বলা হয়। আপনারা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন। তারপর এখানে একটা প্রশ্ন আছে, দেখেন যে পার্টস অফ বাইলারি ট্রি, যে আমাদের লিভারের একেবারেই নিচে যে আমাদের বাইলারি ট্রিটা যেটা আছে, ওকে, এটার কি কি পার্ট আছে, যে পার্টস অফ বাইলারি ট্রি কি কি আছে দেখেন, গল ব্লাডার, তারপর হচ্ছে প্যানক্রিয়েটিক ডাক্ট, সিস্টিক ডাক্ট, হেপাটিক লোবিউল অ্যান্ড কমন বাইল ডাক্ট। আপনারা সবাই কমেন্ট একটু জানিয়ে দেন যে আমাদের একটা বাইলের ট্রিতে কি কি পার্টস আছে। দেখেন, আমরা একটু ভিজুয়ালি আপনাদেরকে পড়ানোর ট্রাই করছি যাতে করে হচ্ছে এই পড়াগুলো আপনাদের সবসময়ের জন্য মনে থাকে, বা এমন কোয়েশ্চেন যদি আসে, এখানে যদিও একটু মাল্টিপল চয়েস টাইপের দেওয়া আছে, বাট পরীক্ষায় যদি এখানে সিঙ্গেল চয়েস আসে আপনি যাতে পারেন। ওকে, তো এখানে মনে করেন যে পার্টস অফ বাইলারি ট্রির মধ্যে দেখেন একটা বাইলারি ট্রির মধ্যে কি আছে, একটা যে প্যানক্রিয়েটিক ডাক্ট আছে। ওকে, ওখানে থাকে হচ্ছে কি প্যানক্রিয়াস থাকে, প্যানক্রিয়াস থেকে কি উৎপন্ন হয় আমরা সবাই জানি যে কি সিক্রেশন হয়, যে ইনসুলিন, তাই না? ওকে, তারপর কি কি আছে দেখেন আমাদের যে বাইলারি ট্রির মধ্যে কি আছে, কমন বাইল ডাক্ট, একটা হচ্ছে কি কমন বাইল ডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন, তারপর কমন হেপাটিক ডাক্ট আছে। এবং হেপাটিক মানে লিভার, হেপাটিক মানেই হেপাটো বা হেপাটিক থাকা মানে হচ্ছে এটা লিভারের সাথে জড়িত। কার্ডিও জড়িত মানে এটা হার্টের সাথে জড়িত। পালমোনারি টাইপে, পালমোনারি যেখানে জড়িত সেটা অবশ্যই লাংসের সাথে রিলেটেড। ওকে, এগুলো কিন্তু পরীক্ষায় আসছে এবং এর আগে আসছে যে ওকে, তো এই ধরনের প্রশ্ন কিন্তু, যেমন হার্ট নিয়ে যে স্পেশালাইজ যে ডাক্তার তাকে কি বলা হয়? কার্ডিওলজিস্ট। তারপর হচ্ছে লিভার বিশেষজ্ঞ যে ডক্টর তাকে কি বলা হয়? হেপাটোলজিস্ট, তাই না? এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ওকে, আচ্ছা, তারপর এখন এই যে প্রশ্নটা আছে দেখেন, পার্টস অফ বাইলিয়ারি ট্রি, এটা হচ্ছে আপনারা একটু সবাই কমেন্টে জানাই দেন। এখানে যদিও দেয়া আছে তারপরও আপনারা সবাই দেখে দেখে একটু করেন, তাহলে হচ্ছে যে এটা আপনার বেশি দিন মনে থাকবে। তারপরে কি আছে? সিস্টিক ডাক্ট আছে, তাই না? ওকে, আর এই যে গল ব্লাডার। সো নাম্বার ওয়ান তো গল ব্লাডার অফকোর্স আছেই এটার মধ্যে, বাইলারি ট্রির মধ্যে। তারপরে দেখতে পাচ্ছেন যে সিস্টিক ডাক্ট, ঠিক আছে, সিস্টিক ডাক্ট এটাও আছে। তারপরে হচ্ছে আমাদের নাম্বার যে কমন বাইল ডাক্ট, এইগুলো হচ্ছে কিন্তু পার্টস। সো এসি কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এ, সি এবং ই। আজকে যেহেতু প্রথম ক্লাস ওই জন্য অ্যান্সারগুলোর সাথেই দেওয়া আছে এবং সাথে একটা ছবিও আমরা দিয়ে রাখছি, যাতে করে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনাদের এই পড়াটা দীর্ঘদিন পর্যন্ত মানে ইফিকাসিটা অনেক বেশি থাকে। ওকে, আচ্ছা, তারপরে এখন আমরা এখান থেকে দেখেন এখানে টোটাল একটা ফিগার দেওয়া আছে যে লিভার মানে কোথায় কোন অর্গানটা থাকে, লিভার। তারপর যে কমন হেপাটিক ডাক্ট, একটু আগে আমরা উপরে পড়ে আসছি। ওকে, এর মধ্যে আছে এটা রাইট হেপাটিক ডাক্ট। এখন যদি পরীক্ষা আসে যে কমন হেপাটিক ডাক্টের মধ্যে কি কি থাকে, এর মধ্যে যে রাইট হেপাটিক ডাক্ট থাকে, লেফট হেপাটিক ডাক্ট। ওকে, আচ্ছা, এছাড়া পরীক্ষা প্রশ্ন যে লিভার এবং আমাদের যে লিভার এবং
যে গল ব্লাডার এটাতে কানেক্টিং করছে কে, সেটা হচ্ছে কমন হেপাটিক ডাক্ট। ওকে, তারপর এখানে সিস্টিক ডাক্ট আছে, গল ব্লাডার আছে, কমন বাইল ডাক্ট আছে। দেখেন পরীক্ষায় যেভাবে আসছে জাস্ট এভাবেই কিন্তু ফিগারটা আঁকা আছে। ওকে, তারপরে এখানে হচ্ছে আমাদের যে প্যানক্রিয়াটিক ডাক্ট একটু আমরা পড়ে আসছি। এখানে যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক কোর্স থেকে হচ্ছে আমাদের যে ইনসুলিন সিক্রেশন হয় যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে। ওকে, তারপরে আছে যে এখানে আছে যে কমন হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট একটা আছে, ঠিক আছে, যে ডিউডেনাম, এটা হচ্ছে সরাসরি ডিউডেনামের সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম থেকে আমাদের কমন হেপাটিক ডাক্ট হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট আছে। ওকে, আচ্ছা, সো এটা গেল। পাশাপাশি এখন আমরা, আপনারা শুনতে পাচ্ছেন যে সবাই একটু কমেন্টে জানান। ওকে, আচ্ছা, এখন আমরা একটু বিস্তারিত একটু জেনে নেই। দ্য লিভার ইজ দ্য লার্জেস্ট অর্গান। পরীক্ষা আসতে পারে যে লার্জ, দেখেন আমরা অনেকগুলো এমসিকিউ একসাথে করে ফেলবো এখন। যে বিস্তারিত, দ্য লিভার ইজ দ্য লার্জেস্ট ইন্টারনাল অর্গান, আর এক্সটার্নাল অর্গান হচ্ছে আমাদের স্কিন হচ্ছে এক্সটার্নাল অর্গান। সো যদি স্কিন এবং লিভার থাকে তাহলে সেটা অবশ্যই স্কিন দিবেন যে লার্জেস্ট অর্গান কোনটি, আর আমাদের যদি ইন্টারনাল লার্জেস্ট অর্গান সেটা হচ্ছে লিভার। ওকে, এবং ইনভলভ হওয়ার কি 500 ডিফারেন্ট ফাংশন, একটা লিভার কি করে 500 ডিফারেন্ট ফাংশন রোল প্লে করে। এবং ইটস লোকেটেড কোথায়, এখন পরীক্ষা আসতে যে কোন অর্গান কোন লোকেশন, আমাদের যে কোয়ান্টাম আছে যে ইটস লোকেটেড ইন দ্য আপার রাইট এরিয়া অফ, এটা পরীক্ষা আসতে পারে যে লিভার কোন রিজিয়নে অবস্থিত, এটা আপার রাইট এরিয়া অফ অ্যাবডোমেন, আপার রাইট এরিয়া। ওকে, তারপর বেন্থ দ্য রিব কেজ এন্ড দ্য লাঞ্চ, দ্য লিভার ইজ এ সলিড অর্গান, এটা একটা সলিড অর্গান এবং এর ওয়েট কত দেখেন 3 থেকে 3.5 পাউন্ড। ওকে, 3 থেকে 3.5 পাউন্ড। ওকে, অথবা 1493 গ্রাম বা 1 কেজি 500 গ্রামের মতো, 1.5 কেজির মতো। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তবে দেখেন পরীক্ষা আসতে পারে যে ফাংশন অফ লিভার, লিভারের যে গুরুত্বপূর্ণ ফাংশন, পরীক্ষা আসতে পারে যে কোনগুলো লিভারের ফাংশন, তখন কি লাগবে না, এটা কি আছে, যে ইটস প্রডিউস অ্যান্ড এক্সক্রিয়েট বাইল। ওকে, এটা বাইল ফর্মেশন করে এবং এটাকে এক্সক্রিয়েট করে। তারপর কি আছে, ডিটক্সিফাই অ্যান্ড পিউরিফাই ব্লাড, এটাকে ব্লাডকে কি বলে, ডিটক্সিফাইড করে এবং পিউরিফাই করে। কেমন? তারপর ব্লাড আরো একভাবে পিউরিফাই হয়, সেটা হচ্ছে অক্সিজেনেটেড হয়, তাই না, লাংসের মাধ্যমে, আমাদের অ্যালভিওলার মাধ্যমে যে অক্সিজেন আমাদের লাংস থেকে ব্লাডে যাচ্ছে এবং ব্লাড থেকে কার্বন ডাইঅক্সাইডটা আমরা বাইরে বের করে দিচ্ছি। তারপর কি আছে, ইট প্রডিউস প্রোটিন ফর ব্লাড প্লাজমা, এটা হচ্ছে প্রোটিন তৈরি করে ফর ব্লাড প্লাজমার জন্য। তারপর কি আছে, স্টোরেজ এক্সেস গ্লুকোজ অ্যাজ এ গ্লাইকোজেন, পরীক্ষা আসতে পারে, এইটা কিন্তু পরীক্ষা আসে যে গ্লুকোজ লিভারে কি হিসেবে জমা থাকে, কি হিসেবে স্টোর থাকে, এটা গ্লাইকোজেন হিসেবে। ওকে, সো আপনাদেরকে আমরা কিন্তু পড়াই দিচ্ছি যে কি কিভাবে পরীক্ষায় প্রশ্নগুলো আসতে পারে বা থাকতে পারে। খুবই গুরুত্বপূর্ণ যে লিভার গ্লুকোজকে কি হিসেবে স্টোর করে, সেটা হচ্ছে কি গ্লাইকোজেন, সেটা হচ্ছে কি গ্লাইকোজেন। ওকে, তারপর কি আছে, ইট ফিল্টার্স অ্যান্ড ইলিমিনেট টক্সিন ফ্রম দ্য ব্লাড সেল, এটা ব্লাড সেল থেকে কি করে, ফিল্টার করে এবং ইলিমিনেট মানে দূর করে টক্সিন। ক্লিয়ার? তারপর ইট মেটাবলাইজ কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন, পরীক্ষা আসতে পারে যে লিভার কি কি মেটাবলাইজ করে, দেখেন কি কি আছে, এইগুলো কিন্তু এমসিকিউ, যে কার্বোহাইড্রেট ফ্যাটস অ্যান্ড প্রোটিন, কার্বোহাইড্রেট ফ্যাটস অ্যান্ড প্রোটিন। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তারপর কি আছে, এই যে কার্বোহাইড্রেট প্রোটিন এগুলো কিন্তু আবার হচ্ছে আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্টস, ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষা আসবে যে নিচের কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্টস, এর মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট প্রোটিন এগুলো। ওকে, আচ্ছা, তারপর কি আছে দেখেন, ইট ফিল্টার্স অ্যান্ড ইলিমিনেট টক্সিন ফ্রম ব্লাড সেল, ইট মেটাবলাইজ কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন। দেখেন অনেকগুলো এমসিকিউ কিন্তু পড়াই ফেলছি এর মধ্যে। আচ্ছা, আশা করি দেখা যাচ্ছে, তাই না? ওকে, আবার একটু বড় করে নিচ্ছি। কি আছে পরে আমাদের, ওকে, তারপরে দেখেন কি আছে, ইট অ্যাক্টিভেটস এনজাইম এন্ড স্টোর ভিটামিন মিনারেল এন্ড গ্লাইকোজেন, এগুলোও কিন্তু এটা স্টোর করে। অনেকগুলো ফাংশন, লিভারের প্রায় 500 মতো ফাংশন আছে আমাদের শরীরে, আমাদের বডিতে। ইট এক্সক্রিয়েট বিলিরুবিন, কোলেস্ট্রল, ড্রাগস এন্ড হরমোন। কি আছে, ইট
এক্সক্রিয়েট, এটা হচ্ছে বের করে দেয় কি কি বিলিরুবিন, কোলেস্টেরল, ড্রাগস এন্ড হরমোন। ক্লিয়ার? ওকে। তারপরে দেখেন এখানে একটা এমসিকিউ আমরা পড়ে বলি, আপনারা একটু সবাই কমেন্টে জানান যে হাউ মাচ ডাজ দ্য লিভার টিপিক্যালি ওয়েট, একটা লিভারের টিপিক্যালি ওয়েট কতটুকু? কি আছে 1.25 থেকে 1.50 কেজি। সবাই এটা একটু আপনাদের জন্য কুইজ, আপনারা একটু সবাই কুইজের অ্যান্সারটা করেন না, কুইজের অ্যান্সারগুলো সবাই একটু করেন দেখি। 1.25 to 1.50 কেজি, 1.45 to 1.70 কেজি, 1 কেজি 70 গ্রাম, তারপর 1 কেজি 35 থেকে 1 কেজি 60, 1 কেজি 40 থেকে 1 কেজি 80। সবাই কমেন্টে জানান এটা কারেক্ট আনসার কি হবে। আপনারা সবাই শেয়ার করে দেন, আপনাদের যে সকল বন্ধুরা আছে অনলাইনে এই মুহূর্তে তাদের সবাইকে একটু শেয়ার করে দেন। ওকে। আচ্ছা, সবাই একটু কমেন্টে জানান এটা কারেক্ট আনসার কি হবে। হ্যাঁ, এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের 1.45 থেকে 1.70 কেজি। ওকে। আচ্ছা, তারপর এখানে আরেকটা প্রশ্ন আছে, দেখেন হোয়াট আর দ্য ফাংশনস অফ হিউম্যান লিভার। কি কি আছে? বাইল প্রোডাকশন, ফ্যাট মেটাবলিজম, কার্বোহাইড্রেট মেটাবলিজম, অল দ্য অ্যাবভ, মানে উপরের সবগুলাই। ওকে। এই 2 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে সবাই একটু কমেন্টে জানান। 2 নম্বর যে প্রশ্নটা আছে এটার অ্যান্সার কি হবে। আপনার লাইসেন্স পরীক্ষা এবং পোস্ট বেসিক পরীক্ষা কিন্তু এই টাইপের পরীক্ষা প্রশ্ন বারবার আসবে, কেমন? ওকে। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে সবগুলোই কিন্তু হচ্ছে আমাদের একটি হিউম্যান লিভারের ফাংশন। তারপর আছে হুইচ অর্গান ইজ রেসপন্সিবল ফর প্রোডাকশন অফ অ্যালবুমিন, এ ভাইটাল প্রোটিন অফ সিরাম। ওকে, যে হুইচ অর্গান ইজ রেসপন্সিবল ফর দ্য প্রোডাকশন অ্যালবুমিন, পরীক্ষায় আসতে পারে যে অ্যালবুমিন প্রোডাকশন করে কোন অর্গানটি, অ্যালবুমিন। ওকে, এটা হচ্ছে কি, এটা কারেক্ট আনসার হচ্ছে কিন্তু লিভার, লিভার থেকেই মূলত হচ্ছে যে অ্যালবুমিন প্রোডাকশন হয়। ওকে। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা দেখেন কি আছে, দে হোয়ার ইজ দ্য লিভার সিচুয়েটেড ইন হিউম্যান বডি, এটা কোথায় অবস্থিত? এটা কি আছে যে নেক্সট টু দ্য প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের উপরে, নেক্সট টু দ্য হার্ট, মানে হার্ট নেক্সট টু মানে বোঝা যায় পাশে। ওকে, নেক্সট টু দ্য কিডনি, অ্যাবভ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, মানে অ্যাবডোমিনাল ক্যাভিটির উপরের দিকে, তাই না? তো এটা আমরা লোকেশনটা দেখেছিলাম যে আমাদের যে লিভারের যে লোকেশন আছে, যে লিভারের লোকেশন হচ্ছে আমাদের যে আপার রাইট এরিয়া, ঠিক আছে? এবং এর আশেপাশে কিন্তু সবকিছু, যে হার্ট, তারপরে হচ্ছে আমাদের কিডনি, আর এটা তো প্যানক্রিয়াসের সরাসরি উপরেই। ওকে, সো এখানে কিন্তু অ্যাবভ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, ঠিক আছে? যে অ্যাবভ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, রাইট আপার অ্যাবডোমেন। ওকে, সো এগুলোই হচ্ছে, এটা কিন্তু হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখন চলে আসছি পরের প্রশ্ন, যে হুইচ ভিটামিন ডাজ দ্য লিভার স্টোর, হুইচ ভিটামিন ডাজ দ্য লিভার, কোন ধরনের ভিটামিন স্টোর করে? ভিটামিন এ, ভিটামিন বি 12, ঠিক আছে, ভিটামিন সি, এবং সবগুলা। সবাই একটু কমেন্টে জানান। ওকে। আচ্ছা, ভিটামিন বি 12, এটা কিন্তু একটা নাম আছে, পরীক্ষা আসতে পারে যে বি 12 এর আরেকটা নাম কি, এটা হচ্ছে কি কোবালামিন। ওকে, কোবালামিন। ওকে। আর ভিটামিন, ওকে, সবাই একটু কমেন্টে জানান। ওকে, এটা কিন্তু সবগুলাই যে আমাদের লিভার স্টোর করে সবগুলাই, ভিটামিন এ, ভিটামিন বি 12, ভিটামিন সি, সবকিছু। ওকে। তারপর কি আছে দেখেন, দ্য লিভার কি কি ডাইজেস্ট করে, এর মধ্যে আছে আমাদের যে ফ্যাট, ঠিক আছে? লিভার কি কি
ডাইজেস্ট করে। ওকে, আচ্ছা, তারপরে এখন পরীক্ষা আসতে পারে যে লিভার ডিজিজ, কয়েকটা লিভারের ডিজিজের নাম বা লিভার ডিজিজ কোনটি নিচের, হেপাটাইটিস, ফাইব্রোসিস, লিভার ফাইব্রোসিস, লিভার সিরোসিস যেটা কার্সিনোমা, লিভার ফেইলিওর, তারপর আছে ফ্যাটি লিভার। ওকে, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে যে নিচের কোনটি লিভারের ডিজিজ। ওকে, আর তারপরে এই যে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসছে এর আগে যে সিরোসিস ইজ usually a result of liver damage from conditions such as hepatitis B, C or chronic alcoholism। হেপাটাইটিস সি কেন হয়ে থাকে? দেখেন, হেপাটাইটিস বি, সি এবং ক্রনিক অ্যালকোহল ইউজ, এটা কিন্তু বারবার পরীক্ষায় আসছে এর আগে, পোস্ট বেসিক পরীক্ষা বলেন বা লাইসেন্স পরীক্ষা বলেন, যে সিরোসিস কি কারণে হয়, যে সিরোসিসের কজেস কি, হেপাটাইটিস বি এন্ড সি এবং ক্রনিক অ্যালকোহল ইউজ। ওকে, আচ্ছা, তো এগুলো সবাই একটু নোট করে রাখবেন। আর আমাদের পিডিএফটা দিয়ে দেবো, আপনারা যারা যারা ক্লাসটা শেয়ার করবেন সবাইকে আমাদের পিডিএফটা দিয়ে দেবো। আপনারা শেয়ার করে কমেন্টে আমাদের একটু ইনবক্স করবেন। আর আমাদের হচ্ছে যে লাইসেন্স সেপ্টেম্বরের জন্য এবং পোস্ট বেসিকের জন্য যেটা সার্কুলার হবে ঈদের পরপরই, সেখানে আমাদের স্পেশাল ব্যাচের ভর্তি চলছে। আপনারা এই নাম্বার, নিচে যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করবেন, কেমন? ওকে, তারপর এখানে আরো দেখেন যে হেপাটাইটিস বি ইজ ট্রান্সমিটেড। পরীক্ষা দেখেন, আমরা পুরো লিভার যখন আসছে, লিভার নিয়ে জাস্ট মোটামুটি পরীক্ষা আসার মতো সব প্রশ্নগুলোই মোটামুটি পড়ে ফেলতেছি। দেখেন কি আছে যে হেপাটাইটিস বি ইজ ট্রান্সমিটেড, পরীক্ষা আসতে পারে হেপাটাইটিস বি কোন কোন মাধ্যমে ট্রান্সমিটেড হয়। ওকে, কি আছে, হোয়েন ব্লাড, সিমেন, অ্যানাদার বডি ফ্লুইড ফ্রম পারসন টু ইনফেক্টেড। ওকে, বা হেপাটাইটিস যে এটা ইনফেক্টেড কোনো পার্সনের সাথে যদি ভালো মানুষের সাথে কোনো হয় এটার, তখনই হচ্ছে কিন্তু আমাদের হেপাটাইটিস বিটা ট্রান্সমিটেড হয়, কেমন? ওকে, সো এরপর কি আছে, সেক্সুয়াল কন্টাক্ট, শেয়ারিং নিডলস, সিরিজ, আদার ড্রাগ ইনজেকশন, এগুলোর মাধ্যমে। ওকে, পরীক্ষা আসতে পারে যে কোন কোন মাধ্যমে হেপাটাইটিস বি ট্রান্সমিটেড হয়ে থাকে। ক্লিয়ার? এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। আচ্ছা, তারপর এই যে এখানে একটু দেখেন, এখানে আরো আছে যে আমাদের যে রুট অফ ট্রান্সমিশন, যে রুট অফ ট্রান্সমিশনকে একটা গেলে ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল, এটা কিন্তু পরীক্ষা আছে যে ভার্টিক্যাল ট্রান্সমিশন কি। এটা কেন বললাম, কারণ এখানে যখন দেখলাম যে হেপাটাইটিস বি কিভাবে ট্রান্সমিটেড হয়। ওকে, সো এইটা কোন ধরনের, আপনারা সবাই একটু কমেন্টে জানান, এটা কি ভার্টিক্যাল ট্রান্সমিশন নাকি হরিজন্টাল। দেখেন, ভার্টিক্যাল ট্রান্সমিশন মানে হচ্ছে পাসেস ফ্রম মাদার টু বেবি, যদি মায়ের কাছ থেকে বেবিতে যদি immediately before and after birth through paths such as placenta, breast milk and direct contact, এটা হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন। আর হরিজন্টাল হচ্ছে কি, passes from one individual to another। সো এই যে হেপাটাইটিস বি, এটা হচ্ছে একটা হেপাটাইটিস বি, এটা হচ্ছে একটা হরিজন্টাল ট্রান্সমিশন। কি? হরিজন্টাল ট্রান্সমিশন। ক্লিয়ার? ওকে, সো এবার পরীক্ষা আসতে পারে যে অমুক এই ডিজিজটা কোন ধরনের ট্রান্সমিশন হয়েছে। ওকে, তখন কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। ক্লিয়ার? ওকে, তারপর দেখেন যে কি আছে, গলব্লাডার স্টোন আর ডিপোজিট অফ ক্যালসিয়াম, ফসফরাস, গ্লুকোজ, কোলেস্ট্রল। ওকে, সো কারেক্ট আনসার কিন্তু কোলেস্ট্রল। যে গলব্লাডার কি 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 গলব্লাডার স্টোন, ডিপোজিট অফ, যে গলব্লাডারের যে পাথর হয়, পিত্তে যে পাথর হয়, এটা কি ডিপোজিটের মাধ্যমে কি হয়, এটাতে কি থাকে, কোলেস্ট্রল জমে জমে এই গলব্লাডার স্টোন তৈরি হয়। ওকে, আচ্ছা, দেখেন কি আছে, দ্য স্টোনস প্রেজেন্ট ইন দ্য গল ব্লাডার এফেক্ট দ্য ডাইজেশন অফ। যদি গল ব্লাডারে কোনো স্টোন হয় তাহলে এটা কোন ধরনের খাদ্য ডাইজেশনে বাধাগ্রস্ত করবে? দেখেন কি আছে, এটা হচ্ছে কি ফ্যাট, এটা কি হচ্ছে ফ্যাট ডাইজেশন বাধাগ্রস্ত করবে, কেমন? ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে মূলত, ওকে, এটা হচ্ছে ফ্যাট। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে কারো যদি, এবং আপনি এটা বুঝতে পারবেন যে এজন্য হচ্ছে যাদের পিত্তে পাথর হয় তাদেরকে চর্বি খাইতে নিষেধ করে, ঠিক আছে, মানে ফ্যাট জাতীয় খাবার খাইতে নিষেধ করে, এজন্যই। ওকে, ওকে, তারপর হোয়াট ইজ দ্য মেডিকেল টার্মস ফর স্টোনস ইন গলব্লাডার। আচ্ছা, গলব্লাডার কি, সরি, এই যে এটা কি আছে, গলব্লাডার স্টোনের মেডিকেল টার্ম কি? এটা হচ্ছে কি কোলিলিথায়াসিস। পরীক্ষায় এটা কিন্তু আসতে পারে যে কোলিলিথায়াসিস কখন হয়, যেটা হচ্ছে যে প্রেজেন্টিং ইন দ্য
স্টোন ইন গল ব্লাডার যখন স্টোন থাকে তখন কি হয় কোলিলিথাসিস। ক্লিয়ার? ওকে, এটা কি গল ব্লাডার স্টোনকে বলা হয় গল স্টোন একসাথে, তাই না? তারপর দেখেন এখানে কি আছে কোলিসিস্টাইটিস। দেখেন কোলিলিথাসিস মানে কি প্রেজেন্টিং স্টোন ইন দ্য গল ব্লাডার ইজ কল্ড কোলিলিথাসিস। পরীক্ষা আসতে পারে যে প্রেজেন্টিং দ্য স্টোন ইন দ্য গল ব্লাডার ইজ কল্ড কি হবে কোলিলিথাসিস। আর কোলিসিস্টাইটিস ইজ কি আছে কোলিসিস্টাইটিস ইজ হোয়েন ইউর গল ব্লাডার ইজ ইনফ্লাম, যখন গল ব্লাডার এই যে আইটিস, যদি আইটিস থাকে শেষে কোনো ওয়ার্ডে শেষে আইটিস থাকে তখন সেটা বুঝবে কি ইনফেকশন। ঠিক আছে, ইনফেকশন যে কলি বা ইনফ্লামেশন, তখন কি ইনফ্লামেশন যে কোলিসিস্টাইটিস হোয়েন ইউর গল ব্লাডার ইজ ইনফ্লামড। ওকে, তারপর কি আছে গল ব্লাডার ইনফ্লামেশন ক্যান কজড বাই গল স্টোন, মোস্ট অফেন কোলিসিস্টাইটিস ইজ দ্য রেজাল্ট অফ হার্ট পার্টিকেল ইন ডেভেলপ ইন দ্য গল ব্লাডার, বা গল স্টোন যখন থাকবে তখন যদি এটা ইনফ্লাম হয় তখন এটাকে কি বলে, সরি সরি, ওকে, আচ্ছা।
আচ্ছা, তো আজকের মতো আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করব। কালকে আবার আমরা আমাদের নতুন একটা সেশনে পোস্ট বেসিক নার্সিং এবং লাইসেন্স পরীক্ষার জন্য আমাদের একটা স্পেশাল ক্লাসে হাজির হব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরে যারা জয়েন করেছেন, আজকে একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল, কালকে ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধান হয়ে যাবে এবং কালকে আমরা এভাবে যদি পড়াশোনা করতে পারি ডিটেইলস আকারে অ্যাসোসিয়েটেড কোশ্চেনগুলো বিস্তারিত যদি পড়তে পারি, পরীক্ষায় আপনি অবশ্যই ভালো করবেন। কেমন? তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।